দর্শক স্বাগত জানাচ্ছি একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে। সাথে আছে আমি শফিক আহমেদ। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একাত্তর টেলিভিশন স্টুডিওতে আজ বিস্তারিত কথা বলতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ আমাদের সাথে উপস্থিত আছেন এবং ট্রাফিকের কারণে আমাদের সাথে এখনও যুক্ত হতে পারেননি, তবে তিনি কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ। আমরা জানি যে অন্তর্বর্তী সরকার আর কয়েক ঘন্টা পর 6 মাস পূর্ণ করতে যাচ্ছে এবং একই সাথে গণ অভ্যুত্থানেরও 6 মাস পূর্ণ হয়েছে গত 5 তারিখে। আজ আমরা শুরুতেই আলোচনা করতে চাই যে গণ অভ্যুত্থানের 6 মাস এবং অন্তর্বর্তী সরকারেরও 6 মাস হতে চলেছে। সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদের সাথে আমরা আলোচনায় যুক্ত হতে চাই। শুরুতেই ফয়েজ, আপনি প্রেস সচিব, সিনিয়র সহকারী প্রেস হিসেবে কাজ করছেন, অর্থাৎ সরকারের পুরো বিষয় আপনি জানেন এবং গণমাধ্যমকে অবহিত করেন বিভিন্ন বিষয়ে। শুরুতেই আপনার কাছে আসি যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে খুব দ্রুতই সিদ্ধান্ত আসছে। কি কারণে এই সিদ্ধান্ত? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য। একই সঙ্গে যে দর্শকরা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই। আপনি উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য নিয়ে বলছিলেন, যেটি কিছুক্ষণ আগেই এমন একটি বক্তব্য এসেছে বলে আমরা জেনেছি। ইনফ্যাক্ট আপনার স্টুডিওতে আসার পরেই জানলাম আর কি যে এ ধরনের একটি বক্তব্য উনি দিয়েছেন। তো দেখুন, সরকারের পক্ষ থেকে কিন্তু গত 6 মাসে যদি আপনি দেখেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই ধরনের বিষয়গুলি কোনো আলোচনা হয়নি। আওয়ামী লীগের যে সমস্ত নেতৃত্ব এদেশে বর্বরচিত হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিচারের বিষয়ে সরকারের দিক থেকে কথা বলা হচ্ছে। এই বিচারের কার্যক্রম এগিয়ে যাচ্ছে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। এই সময়ে এসে আওয়ামী লীগ কোনো এক কারণে হয়তো মনে করেছে যে যেহেতু তাদের উপরে তাদের মতো করে নির্যাতন নিপীড়ন হচ্ছে না, হয়তো তাদের যে ইতিহাস, তাদের যে কর্মকাণ্ড, তাদের যে ভয়াবহতা, তাদের ব্রুটাল কিলিং, সেগুলি মানুষ হয়তো ভুলে গেছে। ওই ধারণা থেকেই এখানে তারা আবার উস্কানি দেওয়া শুরু করেছিল। উস্কানি যদিও তারা কখনোই থামায়নি। আপনি জানেন 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করছেন তিনি। সেখান থেকে প্রতিনিয়তই উনি বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বিশেষ করে যে সমস্ত ছাত্র জনতা জুলাই আন্দোলনে অগ্রভাগে ছিলেন, যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করে এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, তাদেরকে নানান অপমান, অবজ্ঞা, এই ধরনের বক্তব্য উনি দিয়ে আসছেন একের পর এক। কিন্তু উনি যখন সর্বশেষ গত 5 আগস্ট বক্তব্য রাখবেন ভার্চুয়ালি, এরকম একটা ঘোষণা দিয়েছেন, এই বিষয়টা বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বিপ্লবী ছাত্র জনতা ভালোভাবে নেয়নি। এটা তাদের মূল্যবোধে, এটা তাদেরকে ক্ষুব্ধ করে তুলেছে। তার প্রতিক্রিয়া দেখা গেছে সারা দেশব্যাপী এক ধরনের হামলা হয়েছে আওয়ামী লীগের, একদম সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠানে, আওয়ামী লীগের বাড়িতে, সমস্ত জায়গায়। সরকার যদি আপনি বলেন, অন্তর্বর্তী সরকার গত 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পর থেকে গত 6 মাস এই বিষয়গুলি পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে, মানুষকে শান্ত রাখতে সক্ষম হয়েছে, মানুষকে প্রতিহিংসা পরায়ণ যেন না হয় সে বিষয়ে সতর্ক হয়েছে এবং সফলও হয়েছে। আপনি দেখেন এই 32 নম্বর বাড়িটি কিন্তু 5 আগস্ট হামলার শিকার হয়েছিল, কিন্তু 8 আগস্ট সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সারা দেশের কোথাও একজন আওয়ামী লীগের নেতার বাড়িতে হামলা হয়েছে এই ধরনের খবর আপনারা কোনো মিডিয়ায় দেখাতে পারেননি। তার মানে কি, সরকার মানুষকে আশ্বস্ত করেছে, মানুষও শান্ত ছিল। খুনিরা পালিয়ে গিয়েছিল একটা অংশ, তাদের একটা বিরাট অংশ এখনো বাংলাদেশে অবস্থান করছে। এই বাংলাদেশে থাকা মানুষগুলি, তাদের যে দোসররা এখনো আছে, তাদের সঙ্গে মিলেমিশে দেশকে, দেশের জনগণকে, রাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলার জন্য আওয়ামী লীগের যে ষড়যন্ত্র প্রতিনিয়তই আমরা দেখছি, সেটাকে আরও যেন প্রবলভাবে উস্কে দিয়েছে। শেখ হাসিনার বক্তব্যে এখন পর্যন্ত, আমি শুধু শেখ হাসিনা বলবো না, শেখ হাসিনার যে মন্ত্রিসভা, শেখ হাসিনার যে সংসদ সদস্যরা, শেখ হাসিনার যে বিভিন্ন স্তরের নেতারা, শেখ হাসিনার একজন সাধারণ কর্মী, কেউ এই 5 মাসে একবারও ক্ষমাটা চায়নি। 6 মাস পার হয়ে গেল, তারা একটিবার মনে করেনি যে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।
একটিবার তাদের কোনো বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশ হয়নি যে তারা তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত। এই পরিস্থিতিতে একটি দল যেটা প্রবলভাবে হত্যার নেশায় মত্ত, সেই দল যখন তার অবস্থান বদলায় না, তখন সরকার তার বিষয়ে আরও সতর্ক হওয়া, তার বিষয়ে আরও কঠোর হওয়া। আপনি খেয়াল করলে দেখবেন যে শুধু সরকার নয়, এখানকার অপরাপর যে সমস্ত ক্রিয়াশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে, তারাও কিন্তু এখন আওয়ামী লীগের বিষয়ে কিছুটা নমনীয় থাকার আমরা চেষ্টা দেখেছি। কিন্তু রাজনৈতিক দলগুলিও আর তাদের ধৈর্যের মধ্যে রাখতে পারছে না, তারাও কিন্তু এখন দাবি তুলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। সেই প্রেক্ষিতে হয়তো একটি বক্তব্য এসেছে, তবে এটা এখনও সার্বিকভাবে পুরোপুরিভাবেই সরকারের বক্তব্য নয়। সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নিলে পুরো কাউন্সিলের বৈঠক হবে, সেখানে সিদ্ধান্ত। সরকারের কাছে সুযোগ আছে, নির্বাহী আদেশের মধ্য দিয়ে একটি দলকে নিষিদ্ধ করা যায়। তবে সরকার এই বিষয়ে এতদিন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। এর একটাই কারণ, সরকার চেয়েছিল যা হওয়ার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। এই সময়টা আওয়ামী লীগের আসলে সহ্য হয়নি। আওয়ামী লীগ প্রতিনিয়ত উস্কানি দিয়ে দেশের মানুষকে অশান্ত করে তুলেছে তাদের বিষয়ে। এমনিতেই তার মানুষের মধ্যে আওয়ামী লীগের বিষয়ে যে ক্ষোভ, মানুষের দীর্ঘ 17 বছরের নির্যাতন নিপীড়নের যে কষ্ট, সেটাতে আরও ঘি ঢেলে দিল আসলে আওয়ামী লীগ। ঘি ঢেলে দিল। আরেকটি জিনিস আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আওয়ামী লীগ বিদায় অর্থাৎ স্বৈরাচারের পতন হওয়ার পর অন্তর্বর্তী সরকারের 6 মাস পূর্ণ হতে যাচ্ছে, যেটি শুরুতে বলছিলাম আমরা। এই 6 মাসে 143টি আন্দোলন হয়েছে, অন্তর্বর্তী সরকারকে সেটি মোকাবেলা করতে হয়েছে, কখনো বুঝিয়ে হোক অথবা কখনো ভিন্নভাবে পরিস্থিতি শান্ত করতে হয়েছে। এখনও আন্দোলন চলমান আছে। এখন যে আন্দোলন, তা সেই আন্দোলনগুলোর মধ্যে আমরা দেখছি যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, কখনো 7 কলেজ, কখনো রাস্তায় অন্য অনেক পক্ষই আসলে আন্দোলন করছে। এই আন্দোলনগুলোর মধ্যে কোনো অন্য ভিন্ন কোনো উদ্দেশ্য আপনি দেখেন? দেখুন, আন্দোলন যেগুলি হচ্ছে সেগুলিকে আমি মোটা দাগে 3 ভাগে ভাগ করতে চাই। 1 নম্বরকে আমি বলবো যে এইভাবে যে আপনার গত 17 বছরে যেহেতু এদেশের মানুষ তাদের ন্যূনতম ন্যায্য কোনো প্রকার দাবি দাওয়া নিয়ে কোথাও উপস্থাপন করতে পারেনি, যেখানেই মানুষ তার দাবি নিয়ে কথা বলেছে সেখানেই মানুষ নির্যাতনের নিপীড়নের শিকার হয়েছে। সেহেতু মানুষের মধ্যে এই সরকার দায়িত্বভার গ্রহণ করার পরপরই এক ধরনের কনফিডেন্স তৈরি হয়েছে যে এই সরকার আমাদের দাবি হয়তো শুনবে। এটা সত্য। এই নানান প্রক্রিয়ায় বঞ্চিত মানুষগুলি তাদের ন্যায্য দাবি দেওয়া নিয়েই কখনো কখনো আসছে। এখন এই ন্যায্য দাবি দেওয়ার বিষয়ে সরকার শুরু থেকেই, মাননীয় প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, আপনাদের যে ন্যায্য দাবি, সেই দাবির বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক। সরকারের অনুরোধ নাগরিকদের কাছে, আপনাদের দাবিগুলি আপনারা শান্তিপূর্ণ উপায়ে প্রপার চ্যানেলে আপনারা উপস্থাপন করুন। আপনারা মানুষের জনজীবনে বিশৃঙ্খলা তৈরি করবেন না, মানুষের চলাচলে বাধাবিঘ্ন সৃষ্টি করবেন না। আমরা আপনাদের দাবিগুলি বাস্তবায়নের ক্ষেত্রে, দাবিগুলি প্রতিপালনের জন্য আন্তরিক আছি। আরেকটি বিষয় আপনার কাছে আসতে চাই যে যেহেতু অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য সংস্কার এবং নির্বাচন, সংস্কারের জন্য গঠিত যে 6টি কমিশন, প্রধান যে 6টি কমিশন, তারা প্রতিবেদন জমা দিয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে। সেই সংস্কারের বিষয়ে কতদূর এগুলো এবং সেগুলো কিভাবে সমাধান হবে, কীভাবে ঐক্যমত তৈরি হবে। আরেকটি বিষয়, ভোটার তালিকা। এরই মধ্যে নির্বাচন কমিশন তারা পূর্ণাঙ্গ ভোটার তালিকা যেটি সংশোধন সর্বশেষ যেটি আপডেট করার, সেটি তারা করেছে। 15 লাখ মৃত ভোটারকে তারা ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে এরই মধ্যে। তো সংস্কারে ঐক্যমত্য এবং নির্বাচন, এই দুই বিষয়ে যদি সরকারের অবস্থান কি? আপনার সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে বলছি, তার আগে আমি একটু বলে নেই যে আন্দোলনের দ্বিতীয় যেই ধরনের কথা আমি বলছি সেটা হচ্ছে যে আপনি দেখেন ষড়যন্ত্রমূলক পরিকল্পিত আন্দোলন। এখানে একবার রিক্সা লীগ, একবার আনসার লীগ, একবার এই লীগ, একবার সেই লীগ, এরকম নানান নামে রাস্তায় নেমে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে রাষ্ট্রকে ব্যর্থ করার, রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার নানান ষড়যন্ত্র আমরা দেখেছি। আরেকটা বিষয় দেখেছি যে মানুষের মধ্যে যে বিপুল প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গা থেকে প্রাপ্তির জন্য মানুষ মনে করছে নেমে গেলেই বুঝি সব আদায় হয়ে যাবে, এই ধরনের প্রবণতা থেকে আন্দোলন হচ্ছে। আর আপনি যেই প্রশ্নটি এখন করেছেন আমাকে যে সংস্কার এবং নির্বাচন, হ্যাঁ দেখুন, এই সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বেশ কিছু কমিশন গঠন করেছে। এর মধ্যে নির্বাচন সংক্রান্ত বিষয়ে জড়িত এরকম গুরুত্বপূর্ণ 6টি কমিশন গঠন হয়েছিল। সেই 6টি কমিশন ইতিমধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। সরকার ওই প্রতিবেদনগুলি নিয়ে কাজ করে যেটা ইতিমধ্যে ক্লাসিফাইড করতে সক্ষম হয়েছে, সেটা হচ্ছে কোন ধরনের সংস্কারগুলি খুব দ্রুতই
স্বল্পতম সময়ের মধ্যে করা সম্ভব, কোন ধরনের সংস্কারগুলি করার ক্ষেত্রে কোনো ধরনের আইন বা সংবিধান সংশোধনের প্রয়োজন হবে না, বা কোন ধরনের সংস্কারগুলি সরকার দীর্ঘমেয়াদে রেখে যেতে পারবে, পরবর্তীতে যে সমস্ত সরকার বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবে সরকার পরিচালনার, তারা সেগুলি সম্পন্ন করবে। এই কাজগুলি মোটামুটি এক ধরনের শেষ। এখন যেটা হচ্ছে যে আপনার এই সংস্কারগুলি বাস্তবায়নের জন্য একটি জাতীয় মতৈক্য কমিশন গঠন করা হয়েছে। এই মতৈক্য কমিশনগুলি মূলত এটা মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই কমিশন মূলত রাজনৈতিক দল সহ এই জুলাই অভ্যুত্থানে যে সমস্ত পক্ষ সক্রিয়ভাবে অংশ নিয়েছে, নেতৃত্ব দিয়েছে, অবদান রেখেছে, এই সকল পক্ষকে নিয়ে বসে একটি মতৈক্য তৈরির ভিত্তিতে যতটুকু ঐক্যমত্যের ভিত্তিতে যতটুকু সংস্কার করা সম্ভব, যতটুকু সংস্কারের বিষয়ে সকল পক্ষ একমত হয়, ততটুকু সংস্কার করবে। এরপরে আসলে নির্বাচন, কিন্তু এরপরেই নির্বাচন বলার মধ্য দিয়ে এটা কোনোভাবে নিশ্চিত হয় না যে সংস্কারের পরে নির্বাচন। বেসিক্যালি নির্বাচনের প্রক্রিয়ার অন্যতম ছিল এখানে নির্বাচন কমিশন গঠন করা। আপনি জানেন সেই নির্বাচন কমিশন গঠন হয়েছে। নির্বাচন কমিশন গঠন হওয়ার পর নির্বাচন কমিশন ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদ শুরু করেছে। আপনি যেটা নিজে বলছিলেন, যে সমস্ত ভোটাররা ইতিমধ্যে মারা গেছেন তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ হালনাগাদ প্রক্রিয়া এবং নতুন ভোটার সংগ্রহ কাজ চলছে। অর্থাৎ এটা আমরা বলতে পারি সংস্কার এবং নির্বাচনের যে প্রক্রিয়া, দুটি রেল লাইনের একদম যে সমান্তরাল পাত তার মতো করেই সামনে এগিয়ে যাচ্ছে। এটা নিয়ে কোনো ধরনের উদ্বেগ এবং হতাশার কিছু নেই। আমাদের সাথে যুক্ত হয়েছেন খানিকক্ষণ পরে মূলত জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব SM সাইদ মুস্তাফিজ। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এর স্টুডিওতে। যেটি আলোচনায় ছিলেন ফয়েজ আহমেদ, সিনিয়র সহকারী সচিব প্রধান উপদেষ্টার, যে সংস্কার এবং নির্বাচন, কিন্তু মূলত আপনারা যে আন্দোলন করেছেন, জীবন দিয়েছেন আপনাদের সহকর্মীরা, সতীর্থরা আপনাদের সহযোগী, এবং আপনারা আরেকটি রাজনৈতিক দলের বন্দোবস্ত করছেন যেটি জাতীয় নাগরিক কমিটিতে, এখন সেটির ঘোষণা আসবে। আমার প্রশ্ন আপনার কাছে, আপনারা যারা জুলাই আগস্ট আন্দোলনে সম্মুখভাবে অংশ নিয়েছিলেন, আপনাদের প্রত্যাশা গেল 6 মাসে যেটি অন্তর্বর্তী সরকারের কাছে ছিল তার কতটুকু পূরণ হলো? দেখুন, গত 6 মাসের যে হিসাব নিকাশ সেটা করা যাবে। তার আগে আমি আসলে আমাদের অভ্যুত্থানে যারা নিহত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা আহত হয়েছেন তাদের প্রতি সেই জায়গাটা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। অভ্যুত্থানের পরবর্তীতে 6 মাস আসলে আমাদের মানে আশা আকাঙ্ক্ষার পারতটা ছিল অনেক আকাশচুম্বী। তো সেই জায়গা থেকে দেখতে গেলে পুরোপুরি আসলে আমাদের সেই জায়গাটা পূরণ হয়নি। অনেক জায়গায় শুরু হয়েছে, অবশ্যই শুরু হয়েছে। শুরু হওয়ার মধ্যে তবে সব থেকে আশার বিষয় যে মানে আমরা এখন বসে কথা বলতে পারি, মানে আমরা একে অপরের সাথে দ্বিমত পোষণ করতে পারি, আমরা চাইলেই ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা করতে পারছি, যে কারো বিরুদ্ধে আমরা যে কোনো কিছু বলতে পারছি। এই 6 মাসে সম্ভবত 142টি আন্দোলন সংগঠিত হয়েছে মাঠে, যেটি আমার মনে হয় যে গত 52 বছরে মানে আমাদের স্বাধীনতার পরে এরকম ইতিহাসে নেই যে এতগুলো 6 মাসে এত আন্দোলন। তো সেই জায়গাগুলো আমি অবশ্যই পজিটিভ ভাবে দেখি যে মানুষ তার জায়গা থেকে নিজের মত প্রকাশ করতে পারছে। এখন ফেসবুকে লিখলেই বা আমরা কোথাও কোনো আন্দোলন করলে বা কথা বললে আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে না বা গুম করা হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই ব্যাপারগুলো পজিটিভ। এবং আমরা দেখেছি যে আমাদের যে একটা গণ আকাঙ্ক্ষা, যে একটা সংস্কারের ব্যাপার, সেই ব্যাপারেই আমরা দেখেছি সরকার যথেষ্ট আন্তরিক। এবং আমাদের কমিশনগুলো গঠন হওয়ার পরে সেই জায়গা থেকে তাদের রিপোর্টগুলো পেশ করছে, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে, আমাদের তরফ থেকেও রিপোর্ট পেশ করা হচ্ছে, সংস্কারগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, এবং রাজনৈতিক দলগুলো থেকেও আমরা দেখছি একটি পজিটিভ ভাইব আসছে। তো সেইগুলো সব মিলিয়ে আমি মনে করি যে পজিটিভ এই দিকগুলো দিয়ে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উন্নয়নটা যেভাবে হওয়া উচিত ছিল সেটা হয়নি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উন্নয়নের কথা বলছেন সহ আরো অনেকগুলো বিষয় নিশ্চয়ই আপনার আছে যেগুলো আপনি বলবেন, এবং এখানে যেহেতু প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব আছেন ফয়েজ আহমেদ, তিনি মাঠের সাংবাদিক, তিনি নিশ্চয়ই সেসব বিষয়ে উত্তর দিবেন বা সরকারের অবস্থান তুলে ধরবেন। দর্শক, আমরা ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে আছি, আমরা ফিরছি বিরতির পর। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, চলমান ঘটনা প্রবাহ নিয়ে আমরা বিস্তারিত জানব, বিশেষ করে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সিনিয়র সহকারী প্রেস সচিব
ফয়েজ আহমেদ এবং একই সাথে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ। যদিও সাইফ মুস্তাফিজ আমাদের সাথে একটু দেরিতে যুক্ত হয়েছেন, আমরা বিরতির আগে ছিলাম সাইফ মুস্তাফিজ আপনার কাছে এবং আমরা আবার ফিরে যেতে চাই আপনার কাছে। জাতীয় নাগরিক কমিটি যেটি মূলত বৈষম্য বিরোধী একটি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা রাজনৈতিক দল হবে, আপনাদের দল হবে এটা শুনছি অনেক দিন ধরেই, কবে হবে? আসলে আমাদের যে প্রক্রিয়া দিয়ে আমরা যাচ্ছিলাম, আমরা একটু সময় নিচ্ছিলাম। আর পারতপক্ষে আমাদের আসলে রাজনৈতিক দল গঠনের ওরকম আসলে চিন্তা ছিল না। আমরা দল গঠনের চিন্তাটা তখনই আসলো যখন আমরা দুটি প্ল্যাটফর্ম থেকে মানুষের কাছে যখন পৌঁছাচ্ছি, মাঠে ঘাটে কৃষকের কাছে যাচ্ছি, চায়ের দোকানদারের কাছে যাচ্ছি, তো তারা তখন বলছে যে আপনাদের দল কেন আসছে না, আমরা তরুণদের দল চাই, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদেরকে সামনে থেকে চাই। তো সেই জায়গা থেকে তখন আমাদের মনে হচ্ছে যে যে আকাঙ্ক্ষা সেটা আমাদের পূরণ করতে হবে এবং এই জন্য একটি নতুন দল দরকার। সেজন্য আমরা প্রত্যেকটি জায়গায় একটা জনমত গঠন করে তাদের কি চাওয়া পাওয়া সেই জায়গা থেকে কতগুলো কমিটি হয়েছে আমি যদি আপনাকে বলি, কতগুলো কমিটি হয়েছে এবং আপনারা কবে নাগাদ ঘোষণা দিবেন বা কি নামে ঘোষণা দিবেন? প্রায় 300 কমিটি গঠন হয়ে গেছে সারা দেশে। আমরা মানে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 600 কমিটি এই মাসের মধ্যেই। আশা করছি আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে এবং আমরা পরিকল্পনা করছি এই মাসের 20 থেকে 23 তারিখের মধ্যে সম্ভবত আমাদের দলটি ঘোষণা হবে। 20 থেকে 23 তারিখের মধ্যে ঘোষণা হবে। আমার মনে হয় এই তারিখটি গণমাধ্যমের মাধ্যমে আপনাদের দলের সাথে যারা যুক্ত হবেন তারা নিশ্চয়ই জানবেন। এর সাথে আরেকটি প্রশ্ন, আপনাদের এই জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী যে আপনার দুটি সংগঠন মিলিয়ে একটি রাজনৈতিক দল হওয়ার কথা, সেটি আমরা দেখছি যে শুধু তরুণ মানে তারুণ্য নির্ভর, অর্থাৎ জুলাই আগস্ট আন্দোলনে যারা সামনে ছিলেন, যারা পেছনে ছিলেন, শুধুই কি তারুণ্য নির্ভর হবে রাজনৈতিক দল? না, একদমই তারুণ্য নির্ভর শুধুমাত্র হবে না। আমাদের এই আন্দোলনে তো শুধু তরুণরাই ছিল না, আমাদের সাথে সব বয়সের মানুষজনই ছিল। তো সেই জায়গা থেকে আমরা তাদের এক্সপেরিয়েন্সটা নিব এবং এখানে আসলে ওইরকম এজ লিমিট কোনো দেয়া থাকবে না। এবং এই অভ্যুত্থানের সময় এবং গত 17 বছরে যাদের ত্যাগ তিতিক্ষা ছিল সেসব স্টেক হোল্ডারদেরকে সমন্বয় করে আমরা আসলে নতুন দলটি গঠন করব। চমক থাকছে কোনো? হ্যাঁ, আশা করছি বেশ কয়েকটা চমক থাকছে। মানে অন্য কোনো রাজনৈতিক দল থেকে আসা, যেটি বাংলাদেশের রাজনৈতিক কালচারে হয়তো মানে এখনো আসলে বলা যাচ্ছে না, তবে চমক থাকছে। আরেকটি জিনিস সর্বশেষ আপনার কাছে জেনে আমি ফিরবো ফয়েজ আহমেদ আপনার কাছে, যে বাংলাদেশে প্রায় নিবন্ধিত 43টি রাজনৈতিক দল আছে। আপনারা আসলে রাজনৈতিক দল হিসেবে নতুন রাজনৈতিক দল, নতুন নিবন্ধন পাওয়া সম্ভব কিনা, নির্বাচন করা সম্ভব কিনা, আসলে করবেন কিনা? হ্যাঁ, অবশ্যই। আমরা তো নির্বাচন করার জন্য আসলে আমরা এখন প্রস্তুতি নিচ্ছি। আর যেহেতু আমি বললাম যে অভ্যুত্থানের সময় যেরকম মানুষজন আমাদেরকে সমর্থন দিয়েছেন এবং একসাথে সবাই মিলে আমরা নতুন বাংলাদেশের লক্ষ্যে এগিয়েছি, সেই জায়গা থেকে আমরা এই নির্বাচনের লক্ষ্যমাত্রায় আমরা কাজ করছি। আসবো আপনার কাছে সাইফ মুস্তাফিজ, আপনি থাকবেন এবং আমরা ফয়েজ আহমেদ, আপনি প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী সচিব, প্রেস সচিব, আপনি সরকারের সমস্ত বিষয় জানেন। যেটি শুরুতে বলছিলাম, সরকারের দিক থেকে একটি বিষয় বলা হয়েছে যে জাপানের একটি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন। আসলে এই কথা বক্তব্য তো আমরা দাভোসেও দেখেছি এবং বিভিন্ন সময় দেখেছি। কোন প্রেক্ষাপটে বা কিভাবে আসলে কি ডিসেম্বরে নির্বাচন? দেখুন, সরকারের দিক থেকে কিন্তু গত ডিসেম্বরেই বিষয়টা পরিষ্কার করা হয়েছে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছিলেন বিজয় দিবস উপলক্ষে, সেখানে তিনি বলে দিয়েছেন যে সংস্কার কমিশনগুলি থেকে যে সমস্ত সংস্কার প্রস্তাব আসবে, সেই সংস্কার প্রস্তাবগুলির আলোকে রাজনৈতিক দল সহ অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন তাদের সঙ্গে বসে আমরা একটা সিদ্ধান্তে আসতে চাই যে কতটুকু সংস্কার আমরা করতে পারবো। সকল পক্ষ, রাজনৈতিক দল যদি মনে করে যে সামান্য বা স্বল্পতম সংস্কার করেই নির্বাচন করা যায়, সেক্ষেত্রে ডিসেম্বরেই নির্বাচন করা সম্ভব। আর যদি ওনারা একটু বেশি সংস্কার চান তাহলে আরো কয়েক মাস সময় লাগতে পারে। সেক্ষেত্রে আগামী বছরের মানে অর্ধ বছরের মধ্যেই, জুনের মধ্যেই নির্বাচনটা হতে পারে। তো আরেকটি বিষয় আসি আপনার কাছে, যে যেহেতু আপনি একটা প্রসঙ্গ বিরতির আগে তুলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কোনো অভিলাষ নেই, কোনো কিছুই নেই, কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের গণ আকাঙ্ক্ষা অনেক বেশি। বিশেষ করে আমরা দেখছি যে জুলাই আগস্টে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তাদের বিষয়ে অনেক কর্মকাণ্ডের
দৃশ্যমান না, অর্থাৎ দৃশ্যমান না বলতে আমি প্রশ্নটি যদি সরাসরি আপনাকে করি, তাদের ক্ষতিপূরণ, একই রকমভাবে তাদের পুনর্বাসন, একই রকমভাবে যারা এই হত্যাকাণ্ডর সাথে জড়িত তাদের বিচার প্রক্রিয়া সেরকমভাবে আমরা দৃশ্যমান পাই না। কেন পাই না? ওকে, আমি আপনাকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এই সরকার দায়িত্ব গ্রহণের পরপরই যে তার প্রধান যেই ম্যান্ডেটের জায়গাগুলি তৈরি করা, তার মধ্যে অন্যতম হচ্ছে এই যারা শহীদ হয়েছে তাদের ক্ষতিপূরণ, যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা এবং পুনর্বাসন, এবং যারা এই বর্বরচিত হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার। কিন্তু আপনাকে একটা জিনিস দেখতে হবে, এর কোনো প্রক্রিয়াই ওভারনাইট আসলে করে ফেলা সম্ভব নয়। এখন দেখুন, আপনি বিচারের কথা বলছেন, বিচারের বিষয়ে একটা বিষয় আমাদের প্রত্যেককেই মাথা রাখা জরুরি, যে যেই ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই হত্যাকাণ্ডগুলির বিচার হচ্ছে, এই মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হচ্ছে, সেই অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগের সময় অন্য বিচার হতে আমরা দেখেছি। সেই বিচার নিয়ে কিন্তু সারা পৃথিবীতে প্রশ্ন উঠেছে, সেটাকে জুডিশিয়াল কিলিং হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং এই কারণেই কিন্তু এই সরকার দায়িত্ব গ্রহণের পরপরই ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেটাকে ইতিমধ্যে সংশোধন করা হয়েছে। এই বিচার প্রক্রিয়াটা যেন রেকর্ড রাখা যায়, এটা যেন অডিও ভিডিও এ সমস্ত ধারণ করা যায়, যাতে ভবিষ্যতেও এই বিচার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন না আসে। আপনাকে খেয়াল রাখতে হবে যে এই বিচারটা নিয়ে কিন্তু সারা পৃথিবীর দৃষ্টি থাকবে, সারা পৃথিবীর দৃষ্টি থাকবে, এবং শুধু সেই দৃষ্টি থাকার জন্য নয়, শুধু যারা অপরাধ সংগঠিত করেছে তারাও যেন ন্যায় বিচার বঞ্চিত না হয়, এই জিনিসটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু সরকারের। প্রত্যেকটা মানুষ যে খুনের নির্দেশ দিয়েছে, সে যতটুকুর জন্য অপরাধী তার ততটুকুরই সাজা হোক, সে যেন বেশি সাজা না পেয়ে যায়। একজন কম সাজা পেতে পারে, আইনের ভাষায় মানবাধিকারের স্বার্থে যেটা বলা হয়, একজন অপরাধী ছাড়া পেয়ে যাক, 100 জন অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তিও যেন বিনা দোষে। কথাটি এরকম যে তথ্য প্রমাণের অভাবে একজন অপরাধীও ছাড়া পেতে পারে, কিন্তু একজন নিরপরাধ লোকও যেন শাস্তির মধ্যে না আসে। এখন সেই জায়গাটা হচ্ছে। আর আমাদের অনেক আহত ভাই, তারা প্রায়শই আপনারা দেখছেন রাস্তায়ও নেমে আসছে। এই সংখ্যাটা আপনারা যদি খেয়াল করেন, আমি বলবো, দেখবেন যে এর আগে যারা এসেছে সেই সংখ্যা থেকে পরের সংখ্যাটা আরো কম, এই সংখ্যাটা কমেছে। এখন তাদের চিকিৎসা যতটা না আলাপ আলোচনা হচ্ছে, চিকিৎসা আসলে সুচিকিৎসা পাচ্ছে, চিকিৎসা নিয়ে সেই অর্থে কোনো অভিযোগ নেই। 30 জনকে বিদেশে পাঠিয়েছে উচ্চ চিকিৎসার জন্য, বিদেশ থেকে, আমেরিকা থেকে, সিঙ্গাপুর থেকে ডাক্তারদের টিম এসে তাদের দেখে গেছে, সেই চিকিৎসা হচ্ছে। কোনো ক্ষেত্রে যেই অসুস্থ ব্যক্তি চিকিৎসা পাচ্ছেন, উনি মনে করছেন আমি বুঝি পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছি না, সেই জন্য কিন্তু বিদেশি ডাক্তার এসে সার্টিফাই করে যাচ্ছে না উনি পর্যাপ্ত চিকিৎসা পেয়েছেন। দেখুন, আমি এখানে আপনাকে একটা বিষয় বলি, খুবই গুরুত্বপূর্ণ। কারো চোখে এখনো আপনার যে রাবার বুলেট বা পিলেট রয়ে গেছে, সেটা যদি বের করতে যায়, সে ওই চোখ দিয়ে এখন যতটুকু দেখে ততটুকু আর দেখবে না, এই ধরনের ঝুঁকি আছে। এই ঝুঁকি কিন্তু আপনার বিদেশি চিকিৎসকরা এসেও বলে গেছে। সুতরাং সেই যায়, কিন্তু যে রোগী তার কাছে মনে হয় আমার বুঝি আরো ভালো চিকিৎসা, এই সংকটটা থাকবে। মূল সংকটটা হচ্ছে পুনর্বাসন। এই পুনর্বাসন প্রক্রিয়ায় তাদেরকে প্রপার ওয়েতে নিয়ে আসার জন্য এটা অত্যন্ত জটিল এবং সতর্কতার সঙ্গে করার মতো একটি কাজ। আপনি এই সুযোগ অবশ্যই করছে, এবং এই সুযোগে সরকার করছে, অবশ্যই করছে, এবং আমরা চাই যে সেটি আবার এখানে এই সুযোগে যেন কেউ ভুলভাবে ঢুকে না যায়। আপনাকে খেয়াল রাখতে হবে, ঢাকা ইউনিভার্সিটি কয়েকজন স্টুডেন্টকে এই আন্দোলনে যারা নানানভাবে ক্ষতিগ্রস্ত, তাদেরকে কিছু আর্থিক অনুদান দিয়েছে, সেখানে একজন ছাত্রলীগ অনুদান নিয়ে গেছে এরকম। সুতরাং এই ভুলগুলি এড়ানোর জন্য সতর্কতার সঙ্গে এগোতে হচ্ছে। আচ্ছা, যে ছাত্রলীগের কথা নিয়ে বলছিলেন, যে ছাত্রলীগ তো এরই মধ্যে নিষিদ্ধ হয়েছে, একই রকম ভাবে এখন দাবি উঠছে আওয়ামী লীগের নিষিদ্ধের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সাথে জাতীয় নাগরিক কমিটি, আপনারা কি চান? আপনাদের অবস্থান? অবশ্যই, আমরা তো অবশ্যই চাই যে আওয়ামী লীগের মতো যারা এত ঘৃণ্য অপরাধ করে পার পেয়ে যাওয়ার চেষ্টা করেছে, তারা কখনোই যেন বাংলাদেশে ফিরতে না পারে, এবং রাজনীতি করার সব রকম অধিকার তারা হারিয়েছে। এবং আমরা চাই তাদের একটা নিষিদ্ধকরণ করা হোক। এবং আমাদের এই সময়টাই আমরা দেখতে পাচ্ছিলাম যে রাজনৈতিক দলগুলোর একটা জনমত তৈরি হওয়া দরকার, সেটা আমরা দেখতে পেয়েছি যে এখন তারাও চাচ্ছে। তো সেটা আমরা ওয়েলকাম করি, এবং জাতীয় নাগরিক কমিটি এই ব্যাপারে স্ট্রংলি স্ট্যান্ড করে তাদের নিষিদ্ধের ব্যাপারে। অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধ, এবং একই রকমভাবে নিশ্চয়ই সরকার সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে যেহেতু সিদ্ধান্তগুলো গ্রহণ করছে, এবং একই রকমভাবে আমরা আরও বেশ কিছু বিষয়ে আমরা আলোচনায় অংশ নেবেন, আপনি নিশ্চয়ই থাকবেন আমাদের সাথে। দর্শক, আমরা ফিরছি বিরতির পর। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। সাথে আছেন
৭১ স্টুডিওতে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এবং আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব SM সাইদ মুস্তাফিজ। আমরা বিরতির পর এই পর্যায়ে আলোচনা করতে চাই সাইদ মুস্তাফিজ আপনার সাথে। নতুন রাজনৈতিক দল আপনারা জাতীয় নাগরিক কমিটি হতে যাচ্ছেন, ভারত পার্শ্ববর্তী দেশ, বাংলাদেশে 5 আগস্টের পর, জুলাই আগস্ট আন্দোলনের পর তাদের ভূমিকা আপনারা কিভাবে মূল্যায়ন করেন? 6 মাসের ভূমিকা। 6 মাসের ভূমিকা থেকে শুরু না করে আমি বিগত সময়ের একটু লাইন টানতে চাই। আসলে তারা তো আসলে কখনোই আমাদের ওরকম বন্ধু ছিল না। তারা সবসময় কখন কি নেওয়া যায় এই দিকেই সবসময় তাদের মনোযোগ ছিল। আর তাদের প্রেসক্রিপশনের সবচেয়ে বড় ফলাফল আমরা দেখেছি গত 17 বছর ধরে। শেখ হাসিনা কাইন্ড অফ পাপেট হিসেবেই এখানে তাদের প্রেসক্রিপ্টেড হিসেবে ছিল। তো সেই ব্যাপারগুলো আমরা দেখেছি এবং তাদের যে দ্বিপাক্ষীয় যেসব চুক্তিগুলো হতো গোপনে আড়ালে, কখনো আমাদের জনসম্মুখে আসতো না। তো সেই ব্যাপারগুলো ছিল এবং গত 6 মাসে তাদের যে ভূমিকা সেটা অত্যন্ত নিন্দনীয়। মানে এরকম একজন খুনি ফ্যাসিস্টকে মানে জায়গা করে দেয়া এবং তাকে একদম খুব ভিআইপি ট্রিটমেন্ট একটা দেশ রাখছে, সেটা একজন প্রতিবেশী দেশ হিসেবে আমাদের কাছে এটি আমরা একটু আশা করি না। তো সেই জায়গা থেকে তাদের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় এবং তারা প্রতি মুহূর্তেই চেষ্টা করছে বিভিন্নভাবে তাদেরকে আবার দেশে ফিরিয়ে আনা যায় কিনা বা বাইরের ওয়ার্ল্ড পলিটিক্সে তাদেরকে রিলেভেন্ট করা যায় কিনা, সেই ব্যাপারগুলো কিন্তু তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে ভারত। সাইদ মুস্তাফিজ যেটি বলছিলেন ফয়েজ আহমেদ, যে ভারতের ভূমিকা, দেখুন ভারতের ভূমিকা নিয়ে আমি না চুক্তির কথা বলছেন, যে চুক্তি যেসব 17 বছর হচ্ছে, এটা তো হয়েছে, আপনারা কিন্তু চুক্তি কিন্তু প্রকাশ করেন না এখন পর্যন্ত। এই যে অন্যায্য চুক্তি, বাংলাদেশ বিরোধী কোনো জিনিস হবে না, বিষয়টা পরিষ্কার। এই সরকার অন্তর্বর্তী সরকারের বাংলাদেশের সরকার, বিষয়টা একদম পরিষ্কার। বাংলাদেশ বিরোধী একটি পদক্ষেপও এখানে গ্রহণযোগ্য হবে না। আপনি দেখেন যে 5 তারিখ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কি কি ঘটনা ঘটেছে। সেখানে প্রথম কথা আমি বলি আপনার, গতকালও ভারতের সংসদে এটা নিয়ে বিতর্ক হয়েছে। শেখ হাসিনাকে নিয়ে ভারত স্বস্তিতে নেই, ভারত নিজেরা ঝামেলায় আছে। সুতরাং এই বোঝা তারা কতদিন রেখে এই ঝামেলা নিজেদের মধ্যে বাড়াবে, এটা তাদের সিদ্ধান্ত। 2 নম্বর হচ্ছে ভারতের মিডিয়া ব্যাপকভাবে বাংলাদেশ বিরোধী ক্যাম্পেইন করেছে। এই করতে পারার অন্যতম কারণ হচ্ছে বিপুল যে অর্থ লুট করেছে এখান থেকে, এই লুটপাট করা অর্থ দিয়ে সেখানে তারা মিডিয়াগুলিকে খুনিদের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে। সেখান থেকে মিথ্যা প্রোপাগান্ডা, সেখান থেকে ভুল তথ্য, সেখানকে খুনিরা সেখানে মেইন স্ট্রিমের মিডিয়া পর্যন্ত সাক্ষাৎকার দিয়ে মিথ্যা তথ্য বলছে, এগুলি যাচাই বাছাই ছাড়াই সেখানকার মিডিয়া প্রকাশ করে দিচ্ছে। এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আর আপনারা প্রেসিং থেকে আপনারা সেটা জবাব কিভাবে দিতে পারছেন? আমাদের জবাব দেয়া, বাংলাদেশের আমরা প্রেসিং থেকে প্রচুর জবাব দিচ্ছি এবং ভারতের মিডিয়া আমাদের কাছে আমরা বলবো অনেকটা নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। এই কারণে, কারণ আমরা ফাইটটা করেছি তথ্য দিয়ে। তথ্যের থেকে শক্তিশালী আর কিছু হয় না। আমরা যে জবাবটা দিচ্ছি সেটা বাংলাদেশের যে কোনো নাগরিকই দিতে পারে। হয়তো আমরা সরকারে আছি বলে সরকারের একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা ফ্যাক্ট চেক করে সেটা জানাই দিচ্ছি। তারা প্রতিনিয়ত মিথ্যা দিচ্ছে, সেই মিথ্যা আমরা তুলে ধরছি যে এটা তাদের অবস্থানটা কি। দেখুন এখানে একটা বিষয়, আমরা কিন্তু এই ভারতের মিডিয়ার মিথ্যা প্রোপাগান্ডা নিয়ে আমাদের সরকারের পক্ষ থেকে ভারতের সঙ্গে কথা বলা হয়েছিল। তারা বলছে তারা ওই জায়গাটা, তাদের মিডিয়াটা কিছু করণীয় তাদের নেই। আমরা ওই কারণেই তাদের মিডিয়ার যে ভুলগুলি আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়ে দেওয়ার ফলে সেই প্রবণতাটা বেশ খানিকটা কমে এসেছে এবং ভারতের মানুষ তাদের গণমাধ্যমকে আর বিশ্বাস করতে পারছে না। এটি শেষ পর্যন্ত দিন শেষে ভারতের গণমাধ্যমের ক্ষতি হয়েছে এইসব বাংলাদেশ বিষয়ে। গণমাধ্যম সারা দুনিয়াতেই আপনি দেখুন, গণমাধ্যম কিন্তু বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে যা না করা নির্ভর করে তার বিশ্বাসযোগ্যতার উপর। আসবো আপনার কাছে। গত 17 বছর ধরে আমাদের বাংলাদেশ মিডিয়াগুলো, আপনারা যেহেতু নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন, সেই দলকে নিয়েও তো প্রশ্ন উঠতে পারে অনেক গণমাধ্যমই, সেগুলো জবাব দেওয়ার জন্য এই যে তরুণ প্রজন্মের দল যেটি ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক বেশি সক্রিয়, তাদের প্রস্তুতি কেমন? আমরা উই আর ভেরি ওপেন, মানে আমাদের সমালোচনা আলোচনার জন্য আমরা আসলে ওপেন। আমাদের ভুল ত্রুটিও হচ্ছে না যে তা না, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, কারণ আমরা তো পুরো দেশব্যাপী বিস্তার করেছি এবং খুব অল্প সময়ে এই বিস্তৃতিটা ঘটেছে। সেই জায়গা থেকে অনেক ভুল ত্রুটি হচ্ছে, সেই জায়গাটা আমরা ওপেন এবং আমরা সাথে সাথে ব্যবস্থা নিই যদি এরকম কোনো অনিয়ম বা কোনো মানে দুর্নীতি বা এরকম কোনো জায়গায় আমরা দেখতে পাই, যেটা আমাদের প্রিভিয়াস কালচারে রাজনৈতিক মানে এই কালচারগুলো ছিল না।
এবং বর্তমানেও আমরা অন্যান্য যে দলগুলো দেখি, মানে আমরা তো শুধু সংস্কার, আমাদের রাষ্ট্রের সংস্কার বলছি না, আমরা আসলে বলছি যে রাজনৈতিক দলগুলোর সংস্কার হওয়া উচিত। তাদের যে প্রথাগত ট্রেডিশন, তাদের যে রাজনৈতিক বন্দোবস্ত, সেই জায়গাটাও সংস্কার হওয়া উচিত এবং আমরা সেই সংস্কারটা বিলিভ করি এবং সেই জায়গা থেকে আমাদের নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত সেটা নাগরিক কমিটি তৈরি করছে। সেটি নিশ্চয়ই 21 থেকে 23 তারিখের মধ্যে উপস্থাপন করবে বা 20 থেকে 23 তারিখের মধ্যে সেটি দেশবাসী সেটি পরিষ্কারভাবে জানতে পারবে। আপনার অনেক ব্যস্ততার মধ্যে আপনি 71 টেলিভিশন স্টুডিওতে এসে সময় দিয়েছেন। সাইফ মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু শেষ করার আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, আপনি খুব সংক্ষেপে যদি বলেন যে 6 মাস, এই 6 মাসের অর্জন, আমরা জানি অনেকগুলো অর্জন আছে, অনেকগুলো চ্যালেঞ্জ আছে। মহাকালের সময় বিবেচনা করলে এটি সেটি বড় সময় নয়, কিন্তু গুরুত্বপূর্ণ সময় পার করেছে। এটা সত্য। সামনের চ্যালেঞ্জ, এটা সত্য। সামনের চ্যালেঞ্জ হচ্ছে এই সরকারের কাছে যে চ্যালেঞ্জটা নিয়ে সরকার যাত্রা শুরু করেছিল, সেই চ্যালেঞ্জ এখনও আছে। সেটা হচ্ছে যে এই বিচার কার্যক্রমকে সঠিক উপায়ে এগিয়ে নেওয়া, শহীদদের পূর্ণ মর্যাদা এবং তাদের পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসন, একই সঙ্গে একটি অভূতপূর্ব সুন্দর চমৎকার নির্বাচনের জন্য যে ধরনের সংস্কার করা প্রয়োজন, সেই সংস্কারগুলি করে সেই নির্বাচনটা অনুষ্ঠান করা। সেই নির্বাচন নিশ্চয়ই 2014, 2018, 2024-এর মতো আমরা কলঙ্কজনক নির্বাচন, সাংবাদিক হিসেবে আপনি তখন মাঠে কাজ করে দেখেছেন, এখন দায়িত্বশীল জায়গা থেকে সেটি অনুষ্ঠানের নিশ্চয়ই এত রক্তের পর বাংলাদেশের মানুষ ওরকম নির্বাচন চায় না। নিশ্চয় জাতীয় নাগরিক কমিটি যেটি রাজনীতি, তারা আমরাও চাই যে আমাদের যে সবার মানে ম্যান্ডেট দ্বারা যে সরকার এসছে তারা আমাদেরকে আশাহত করবে না এবং সুন্দর একটি সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দেবে। দর্শক, আমরা 71 মুখোমুখি অনুষ্ঠানে অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছি এবং সরকারের অবস্থান জানতে চেয়েছি। জাতীয় নাগরিক কমিটি কবে নাগাদ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সে বিষয়েও আমরা তাদের অবস্থান জানতে পেরেছি। একই রকমভাবে অন্তর্বর্তী সরকারের কাছে, বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা এখনও চিকিৎসার জন্য হাসপাতালে বেডে শুয়ে, তাদের অনেক প্রত্যাশা আছে, সেই প্রত্যাশাগুলো পূরণ হবে, একই রকমভাবে তাদের পুনর্বাসন হবে এবং যারা জুলাই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান হবে, সেরকমটি প্রত্যাশা রেখে দর্শক 71 মুখোমুখি অনুষ্ঠান আজ এ পর্যন্তই।